আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমরা ভিডিও জুড়ে আলোচনা করব পিরামিড সম্বন্ধে। পরবর্তীতে এমন কোয়ালিটিফুল এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মিশরের পিরামিড রহস্যে ঘেরা এক প্রাচীন স্থাপনা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই পিরামিডগুলো অনন্য নির্মাণ শৈলীর পাশাপাশি এই অবকাঠামো সবাইকেই অবাক করে। স্থাপত্যগুলো প্রতিটি পরতে পরতে যেন বিস্ময় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রায় ৪,৫০০ বছর আগে বিশাল আকৃতির এই পিরামিডগুলো আসলে কী উদ্দেশ্য তৈরি করা হয়েছিল তা নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতিই নেই। তবে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়নি। কারো মতে পিরামিডগুলো মিশরের তৎকালীন শাসক, যাদেরকে ফারাও বলা হতো, তাদের সমাধিক্ষেত্র। আবার কেউ বলেছেন এটা আসলে ফারাওদের সমাধিক্ষেত্র নয়, এটি আসলে শস্য সংরক্ষণের জন্য বানানো হয়েছিল। কারো ধারণা ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল। আবার বিজ্ঞানী নিকোলাস টেসলাও পিরামিড নিয়ে তার মতামত ব্যক্ত করেছিলেন। টেসলার মতে পিরামিডগুলো আসলে এনার্জি প্ল্যান্ট হিসেবে ব্যবহার হতো। এমন নানা মানুষের নানা মতের মধ্যে পিরামিডগুলো নিয়ে কিছু প্রচলিত ধারণাও রয়েছে। প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করে এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয় বলে জানা যায়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, মিশরের মানুষ বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তবে তাদের জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। প্রাচীন মিশরেরা বিশ্বাস করত পিরামিডের ভেতরের ফারাওদের কা বেঁচে থাকত, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপরের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার, তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে এক চুলো ফাঁকা থাকতো না। মিশরীয়রা মনে করত যতদিন রাজাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তাদের বিশ্বাস অনুযায়ী এখনও তাদের অনেক রাজা স্বর্গে আছেন। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুয়েলিয়ান বলেন, অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন, কিন্তু এটি তার চেয়ে বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন রয়েছে। তাই এটি কেবল মিশরীয়রা কীভাবে মারা গিয়েছিল তাই নয়, বরং তারা কীভাবে বেঁচেছিল সেটাও বলে। পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। তখন সমাধি দেয়া হতো 4 কোণা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে এর উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 2780 অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে 6টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল। জোসের নামের একজন ফারাওদের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোণাগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়। প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতেপ। তাকে এই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয়। প্রথম পিরামিড নির্মাণের পর
পরবর্তী ফারাও আরও ভালো এবং বড় আকারে পিরামিড নির্মাণ শুরু করেন। পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। 450 ফুট বা 139 মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত। কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত 3টি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় 60 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি 3000 বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। দেশটিতে 100-র বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয়। বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 47 মিটার দীর্ঘ ও 8 মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2509 থেকে 2483 অব্দের মধ্যে ফারাও খুফুর শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল। পরে খাফরে এবং মেনকাউরে এর পাশে আরও 2টি পিরামিড নির্মাণ করেন। গবেষণার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্যের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে ক্লাসিক্স অ্যান্ড অ্যানশিয়েন্ট মেডিটেরিয়ান স্টাডিজের অধ্যাপক ডোনাল্ড রেডফোর্ডের বরাত দিয়ে পিরামিড নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে 20 থেকে 30 হাজার কারিগর নিয়ে 23 বছরেরও কম সময় নিয়ে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছিল। অথচ প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল তৈরির সময় লেগেছিল 200 বছরেরও বেশি। অধ্যাপক রেডফোর্ডের মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক। পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেওয়ার পর আশ্রয়, খাদ্য এবং পোশাক দেওয়া হতো বলেন তিনি। পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস। ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করত। আর এই ধারণার শুরু জুডিও খ্রিস্টান ধারণা থেকে। পরে এটি জনপ্রিয়তা পায় সিসিল বিডি মিলের দ্য 10 কমান্ডমেন্টসের মতো হলিউড সিনেমার হাত ধরে। কিন্তু পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে। এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনভাবে প্রকাশিত হার্ভার্ড ম্যাগাজিনে জোনাথন শ প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহনারের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন। পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে তিনি যুক্তি তুলে ধরেছেন। মার্ক লেহনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিডের কারিগরদের জীবনযাপনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না, তারা ছিলেন দক্ষ কারিগর। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ জর্জ রিঞ্জার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিতি দেখতে পান, যেখানে পিরামিড নির্মাণকারীদের খুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। মিস্টার লেহনারের ধারণা মিশরীয় সমাজ কিছুটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতো, যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন। মিশরীয়রা একে বলতো বাক। সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদেরকে কোনো না কোনোভাবে পাক দিতে হতো, কিন্তু এটা আসলে দাসত্ব হিসেবে বিবেচ্য হতো না বলেন লেহনার। এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও বাদ দিতে হতো। পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এছাড়া বিরাট আকারে পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অব কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো। পিরামিড নির্মাণের প্রচলিত ধারণার মধ্যে একটি ছিল শস্যের গোদাম হিসেবে এর ব্যবহার। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জোসেফকে
তার ভাইয়েরা দাস হিসেবে বিক্রি করে দেয় এবং পরে ফারাওয়ের স্বপ্নের ব্যাখ্যার পর গুদামে খাদ্য সংরক্ষণ করে 7 বছরের দুর্ভিক্ষের হাত থেকে মিশরীয়দের বাঁচায়। বাইবেলে পিরামিডের কোনো উল্লেখ না থাকলেও মধ্যযুগের বিভিন্ন গল্পে এর উল্লেখ রয়েছে। 6ষ্ঠ শতাব্দীর ফ্র্যাঙ্কিশ বিশপ সেন্ট গ্রেগরি অফ টুরসো এই ধারণা জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন। জন ম্যান্ডিভিলের 14 শতকের জনপ্রিয় ভ্রমণ স্মৃতিকথায় জোসেফের গুদামঘরের উল্লেখ করেন, যেখানে কঠিন সময়ের জন্য কম সংরক্ষণের বিষয়ে তিনি লিখে গেছেন। কিন্তু রেনেসাঁর সময় থেকে যখন এ নিয়ে আরও ব্যাপক গবেষণা শুরু হয়, তখনই এই ধারণা প্রশ্নবিদ্ধ হয়। এখন অবশ্যই আমরা জানি যে পিরামিডগুলো মূলত সমাধিকক্ষ ছিল, যদিও সেটা অনেকগুলো বিষয়ের একটি। পিরামিডের স্থাপত্যে এর আগের এবং পরের সময়ের কাঠামো, ভেতরের সুড়ঙ্গপথ এবং সেখানকার জায়গার কার্যকারিতা থেকে মিশরীয়ের পরবর্তী সময়কে বোঝা যেতে পারে, বলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের মিশরবিদ অধ্যাপক জন টার্নেল। পিরামিডের ভেতরের প্রধান উপাদান পাথর ও ইট উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিকভাবেই সেখানে শস্যের জন্য খুব বেশি জায়গা থাকবে না এবং একই সঙ্গে এটি শক্তি ও প্রকৌশলের বিশাল অপচয় হবে। তাছাড়া প্রাচীন শস্যভাণ্ডারগুলো ছোট মৌচাক আকৃতির ছিল বলেও জানান তিনি। একই সঙ্গে জোসেফের গল্পটি সম্ভবত মিশরের মধ্য সাম্রাজ্যের সময়ের, যা কিনা গিজার পিরামিড তৈরির কয়েক শতাব্দী পরে বলেও উল্লেখ করেন অধ্যাপক টার্নেল। যদিও বলা হয় পিরামিড বানানো হয়েছিল ফারাও রাজাদের সমাধি হিসেবে ব্যবহারের জন্য, মৃত্যু পরবর্তী তাদের জীবনকে সম্মান করার জন্য। কিন্তু সত্যি এটাই যে পিরামিডের মধ্যে এখন পর্যন্ত একটিও মমি পাওয়া যায়নি। অনেক ইজিপশিয়ান ফারাও মমি যদিও এলি অব দ্য কিংসের ভল্টে পাওয়া গিয়েছে, কিন্তু সেই ভল্টের অবস্থানও পিরামিড থেকে বেশ দূরে। এই প্রশ্নের উত্তর এনেছিলেন ক্রিস্টোফার ডান, প্রখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান, যিনি রীতিমতো নকশা করিয়ে দেখিয়েছিলেন কিভাবে পিরামিডের আশেপাশের ভাস্কর্যগুলো নকশা মেনে তৈরি করা হয়েছিল। সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার তার বই গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজি অ্যান্ড লজিস অফ এনসিয়েন্ট ইজিপ্ট বইয়ের বিশ্লেষণ করে দেখান পিরামিডকে এনার্জি প্ল্যান্ট হিসেবে ব্যবহার করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। পাশাপাশি এই বইয়ে তিনি প্রমাণ করেছিলেন কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হতো পিরামিডের ভেতরের নানান চেম্বারে। তার প্রমাণ কিংবা দাবি যে অমূলক নয়, সেটার প্রমাণ হিসেবেই বোধহয় সেই সময়ে অনেক পিরামিডের দেয়াল থেকেই পাওয়া গিয়েছে বিস্ফোরক এবং কেমিক্যাল অ্যানিমেলসের নানা রকম দাগও, সেই সাথে ফাটলের বড় বড় ক্ষতচিহ্ন। প্রশ্ন উঠেছে তখন প্রায় 300 টন ওজনের পাথর প্রচণ্ড শক্তি ছাড়া সেই পাথরের গায়ে ফাটলটা কিভাবে ধরল? তাছাড়া গ্রেট পিরামিডে এবং কিংস চেম্বারের দেয়ালের গায়েও যে ফাটলের গভীর দাগ, সেটা কিভাবে হলো? পিরামিডের ইন্টারনাল চেম্বার, যেগুলো কিংস চেম্বার এবং কুইন চেম্বার নামে পরিচিত, তা মূলত দুর্লভ এক ধরনের গ্রানাইট দিয়ে গঠিত, যার নাম রোজ গ্রানাইট। যে গ্রানাইট বহু মাইল দূর থেকে আনা হয়েছিল গিজায়। মজার ব্যাপার হলো এই রোজ গ্রানাইটে রয়েছে সিলিকন ডাইঅক্সাইড, যা কোয়ার্টজ নামে পরিচিত। এবার এই কোয়ার্টজ যখন সংকুচিত হয় কিংবা চলাচল করে, তখন সে একটা চার্জ তৈরি করে, যাকে পিজো ইলেকট্রিসিটি বলে। কোয়ার্টজকে আমরা মডার্ন সব ডিভাইসে যেমন টিভি, ঘড়ি, জিপিএস এই ধরনের সব কিছুতেই খুঁজে পায়। ইন্টারনাল কিংস এবং কুইন এর চেম্বারের যে রোলস গ্রানাইট পাওয়া গিয়েছে, তার 85% ছিল কোয়ার্টজ। ইন্টারনাল চেম্বারকে কানেক্ট করার জন্য টানেল এবং প্যাসেজ ওয়েতে ছিল ভালো পরিমাণে কোয়ার্টজ। যদি এই কোয়ার্টজ ঠাসা গ্রানাইটগুলোর উপরে ভালোভাবে প্রেসার দেওয়া হয়, তাহলে তারা বেশ ভালো পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। প্রত্নতত্ত্ববিদদের গবেষণা ও সিক্রেট চেম্বারগুলো থেকে পাওয়া কেমিক্যাল স্যাম্পল উঠে আসে অন্য তথ্য। সিক্রেট চেম্বারগুলোর একটি কুইন্স চেম্বারকে ব্যবহার করা হতো কেমিক্যাল রিয়াকশনের জন্য, যেখানে তৈরি হতো হাইড্রোজেন। এখন প্রশ্ন হলো কিভাবে তৈরি হতো এই হাইড্রোজেন? প্রথমত পিরামিডের ভেতরে 2 খাদ 2 দিকে থেকে এসে মিলত
কুইন্স চেম্বারে। উত্তর খাত থেকে আসতো হাইড্রোক্লোরিক অ্যাসিড, দক্ষিণ খাত থেকে আসতো হাইড্রেট জিঙ্ক ক্লোরাইড। দুটি কেমিক্যাল একত্রিত হয়ে তৈরি হতো হাইড্রোজেন। আর এই হাইড্রোজেন গ্যাস কুইন্স চেম্বার থেকে প্রবাহিত হয়ে হরাইজন্টাল প্যাসেজ ধরে পৌঁছাতো গ্র্যান্ড গ্যালারিতে, যেখানে ছিল রুলস গ্রানাইট। হাইড্রোজেন গ্যাস গ্রানাইটগুলোকে চাপ দিত আর তৈরি হতো ইলেকট্রিসিটি। বিজ্ঞানী নিকোলা টেসলা ওয়্যারলেস পাওয়ার সাপ্লাই নিয়েও বিস্তর গবেষণার এক পর্যায়ে এসে তিনি ঘোষণা করেন পিরামিড আসলে একটা ওয়্যারলেস পাওয়ার প্ল্যান্ট। এরপরই নিকোলা টেসলা পিরামিড নিয়ে শুরু করেন সিরিয়াস গবেষণা। টেসলা পিরামিডের মতো পৃথিবীর কম্পন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে তা পৃথিবীময় ছড়িয়ে দিতে চেয়েছিলেন বিনামূল্যে সবাইকে, যেই জন্য মূলত ওয়ার্ডেন ক্লিক টাওয়ারের সৃষ্টি। যেই টাওয়ারের প্রথম পরীক্ষা তিনি শুরু করেন 1898 সালে নিউ ইয়র্কে। যদিও তার এই প্রজেক্টটি শেষ পর্যন্ত অর্থের অভাবে সম্পন্ন করতে পারেননি, রাতের বেলা 3টি তারার সাথে একই সরলরেখায় নিখুঁতভাবে ফারাও খুফুর পিরামিডের উপর সোজাসুজি সংযোগ ঘটে থাকে। এজন্য অনেকে বলে থাকেন পিরামিড হলো ব্রেনগ্রহের প্রাণীর সাথে কমিউনিকেশন টাওয়ার। তবে এখন পর্যন্ত কি নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে আসলে কী কারণে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল।